লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, মানে তুমি একটি উড়ান্ত পাখির দিকে তাকাও। তো তাহলে এখানে সাবজেক্ট হলো ইউ, হিডেন আছে, এই লুকটা হলো মেন ভার্ব। এবার দেখো এখানে প্রিপোজিশন আসছে, যদি প্রিপোজিশন না আসতো, অ্যাডভার্ব না আসতো, আর্টিকেল না আসতো, তাহলে ভার্বের পরে কোন শব্দ বসে? এতক্ষণ কি শেখালাম বলো সামিয়া? মনে করো আর্টিকেল নেই, প্রিপোজিশন নেই, তাহলে ভার্বের পরে কার অধিকার, কে বসবে? নাউন বা প্রোনাউন। ভার্বের পরে অবজেক্ট হলে নাউন, যদি না হয় তাহলে অ্যাডভার্ব। এটি বিধি। তবে এই সকল বিধি নিয়ে ভাবতে হবে না যদি আর্টিকেল এবং প্রিপোজিশন চলে আসে। আর্টিকেল আসছে, আবার প্রিপোজিশন আসলো অ্যাড, আবার এরপর একটি আর্টিকেল এসছে। তো আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে শব্দ গোনা শুরু করতে হবে। আর্টিকেলের পরে শব্দ গোনা শুরু করলাম একটা দুইটা, তাহলে স্বাভাবিক নিয়মে প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন হবে। নাউন। এর কিছু কিছু গ্রামার অসংখ্য বার শুনবে, কাজে নোট দিয়ে ছোট্ট করে লিখে রাখো, সহজ হবে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারলেই হয়ে যাবে। নাউন যখন ভার্বের সাথে আইএনজি করে হয়, নাউন যখন ভার্ব প্লাস আইএনজি হয়, তখন তার প্রকৃত নাম জিরান্ট। জিরান্ট, হ্যাঁ। নাউন যখন ভার্বের সাথে আইএনজি হয়, তখন তার প্রকৃত নাম জিরান্ট। বিথি মাগোডা, হ্যাঁ। আবার অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাথে আইএনজি করে হয়, প্রেজেন্ট পার্টিসিপেন্ট। এটা সবাই স্পষ্ট করে লিখে রাখো, ফর এভার। কারণ আমরা নাউনও, আমি তোমাদেরকে জিরান্ডও শেখাবো না, প্রেজেন্ট পার্টিসিপলে শেখাবো না, আমি শেখাবো নাউন নাকি অ্যাডজেক্টিভ। নাউন যখন ভার্বের সাথে আইএনজি করে হয়, তখন তার প্রকৃত নাম জিরান্ড। অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাথে আইএনজি হয়, তখন তার প্রকৃত নাম কি? প্রেজেন্ট পার্টিসিপেন্ট। অবশ্যই নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, আমি ব্যাখ্যা সহ বোঝাবো, কিন্তু এই শর্টকাট টেকনিকই তোমাদেরকে সব প্রশ্ন সঠিক উত্তর করতে হেল্প করবে, সকল প্রশ্ন সঠিক উত্তর করতে হেল্প করবে। এই দুইটা লাইন লিখতে পারছো কিনা সামিউল? জি স্যার। বলো দেখি। যখন নাউনটা ভার্বের সাথে আইএনজি অবস্থায় হয়, তখন তার প্রকৃত নাম কি? জিরান্ট। জিরান্ট। অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাথে আইএনজি করে হয়, তখন তার প্রকৃত নাম প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপেন্ট। এবার একটু খেয়াল কর, প্রকৃত নাম মানে অ্যাকচুয়াল নামটাই আসলে তাই। তাহলে লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, উড়ান্ত পাখির দিকে তাকাও। আসলে এখানে ফ্লাইংটা তুমি পার্টস অফ স্পিচ বুঝে বুঝতে পারছো এটি অ্যাডজেক্টিভ, কিন্তু প্রশ্নকর্তা জিরান্ট হবে। প্রশ্নটা করেছে এখানে ফ্লাইংটা কি, আসলে এর প্রকৃত নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল, বলো এটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু পরীক্ষায় তুমি এটা Present আইডেন্টিফাই participle. করবে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এটার প্রকৃত নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখন অনেক ছাত্র প্রশ্ন করে যে স্যার অপশনে দুটোই আছে, মনে করেন অ্যাডজেক্টিভও আছে প্রেজেন্ট পার্টিসিপলও আছে, তখন কি উত্তর করবে? যেমন এই প্রশ্নটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, কয়েকটা প্রশ্ন খেয়াল কর। আমি দেখলাম, এ স্লিপিং ফক্স, একটি ঘুমন্ত শিয়াল। বলতো এই সেন্টেন্সে, আফসানা খুলনা মোহনা কণা ঝিনাইদহ, বলতো এই সেন্টেন্সে ভার্ব কোনটা, যেটা না হলে সেন্টেন্সটা হতো না? ফাইনাইট ভার্ব স। So saw. আই সি মানে আমি দেখি, আমি দেখলাম। ভার্বের আগে থাকে সাবজেক্ট, সাবজেক্টে একটা শব্দ হলে নাউন বা প্রোনাউন, এটা প্রোনাউন, একের অধিক শব্দ হলে কি, তা তো শেখানো হয়েছে। এবার ভার্বের পরে সরাসরি যদি আর্টিকেল বা প্রিপোজিশন চলে আসে, তাহলে তো টেকনিক বললাম, আর্টিকেলের পরে একটা শব্দ হলে নাউন হয়, দুইটা শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টা কি হয় বলো? নাউন। নাউন হয়। No. এবার প্রশ্নকর্তা মনে করে এই প্রশ্নটাই বিসিএস বা প্রাইমারিতে পড়েছে, তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে স্লিপিংটা মূলত কি, তুমি এটা আইডেন্টিফাই করেছো এটা অ্যাডজেক্টিভ, কিন্তু প্রশ্নকর্তা বলেছে স্লিপিংটা কি। এইমাত্র শেখালাম ভার্বের সাথে আইএনজি করে যখন অ্যাডজেক্টিভ হয়, তার প্রকৃত নাম প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপেন্ট। Present participle. কিন্তু প্রশ্নকর্তা যদি প্রশ্নটা এভাবে করে এখানে স্লিপিংটা কোন পার্টস অফ স্পিচ, তখন উত্তরটা হবে অ্যাডজেক্টিভ। Adjective. আমি কি বোঝাতে পারছি সবাইকে?
এই কারণেই প্রাইমারি স্যার। যে প্রশ্নটা পড়েছিল, প্রাইমারিতে পড়েছিল, তোমরা জানো এই কোশ্চেনটা, এ রোলিং স্টোন। বলো সামিয়া এবং তনুশ্রী কে বলবে, বলো এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? গ্যাদার স্নোমস, একটি ঘূর্ণায়মান। গ্যাদার গ্যাদার্স কোন টেন্সে লেখা বলতে পারো? প্রেজেন্ট ইনডিফিনাইট ইনডেফিনাইট টেন্স। মোটামুটি ভালো ইংলিশ পারে। দেখো এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস, একটি ঘূর্ণায়মান পাথরে জন্মায় না, ধরে না কোনো শ্যাওলা। এই গ্যাদার্স হলো ভার্ব। ভার্বের আগে কার অংশ বলো? সাবজেক্টের অংশ। ভার্বের আগে কার অংশ? সাবজেক্টের অংশ। সাবজেক্ট সাবজেক্টে একটা শব্দ হলে নাউন হয়, দুইটা শব্দ হলে অ্যাডজেক্টিভ হয়। তবে এই সকল রুলস চলবে না যদি আর্টিকেল এবং প্রিপজিশন থাকে, সেই নিয়মে গুনতে হবে। তো আর্টিকেলের পরে শব্দ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, নাকি একটা, দুইটা? On the দুইটা article এর পরে স্যার, এটা একটা, নাউন দুইটা। না? কারণ আর্টিকেল এবং প্রিপজিশনের পরে শব্দ গোনা শুরু করে 3 জায়গায় থামতে হয়। 3টে জায়গা আসলে আর গোনা কাউন্ট করা যাবে না, কন্টিনিউ করা যাবে না। কোন 3টে জায়গা? যদি ভার্ব চলে আসে গোনা Articles, স্টপ করতে হবে, কনজাংশন আসলে গোনা স্টপ করতে হবে, আবার নতুন করে আর্টিকেল প্রিপজিশন আসলে গোনা স্টপ করতে হবে। কথাটা রেকর্ডিং দেখে লিখে নিও। আর্টিকেল এবং প্রিপজিশনের পরে শব্দ গোনা শুরু করে 3টে জায়গা আসলে থেমে যাব। ভার্ব আসলে আর গোনা যাবে না, স্টপ। কনজাংশন আসলে আর গোনা যাবে না, স্টপ। স্বভাবতই তোমরা যারা নতুন, এখনো ভার্ব ঠিকঠাক চেনো না, কনজাংশন ঠিকঠাক চেনো না, এগুলো সব পড়ানো হবে স্লো অ্যান্ড স্টেডি। আর এক জায়গায় থামতে হবে, আবার নতুন করে আর্টিকেল আসলে নতুন করে গুনতে হবে, বিধায় আগের গোনাটা থামিয়ে দিতে হবে। নতুন করে প্রিপজিশন আসলে আগের গোনাটা থামায় নতুন প্রিপজিশনের পরে গোনা শুরু করতে হবে। এই 4টা জায়গা আসলে থেমে যাবে। আর্টিকেলের পরে শব্দ গোনা শুরু করলাম, 1 নাম্বার 2 নাম্বার, আর গুনতে পারছি না কারণ ভার্ব চলে এসেছে। আচ্ছা প্রথমটা কি হবে তনুশ্রী? প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। পরেরটা নাউন। এবার পরীক্ষায় যে প্রশ্নটা পড়েছিল, পরীক্ষায় যদি আমার কাছে প্রশ্নটা করতো যে আসলে এখানে রোলিংটা প্রকৃতপক্ষে কি, তাহলে কি উত্তর করবে? প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল। আর রোলিং কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তখন এটিকে অ্যাডজেক্টিভ উত্তর করবে। এটি আমি শেখাতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো দেখো আসলে এই যা শেখালাম এইটুকু দিয়েই কিন্তু তোমরা অনেক প্রশ্ন উত্তর করে ফেলতে পারবে। যেমন দেখো 44 বিসিএস এর কোশ্চেন নাম্বার 3, এই সংক্ষিপ্ত টেকনিক তোমাদের কিভাবে হেল্প করবে দেখো। আমি বোর্ডে লিখে লিখে দেখাচ্ছি, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরবে, জুম ইন আউট করে দেবে। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস। উপরে অ্যাভাব শব্দটি কোন পার্টস অফ স্পিচ? বলো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? স্যার ইউ। রাইট হলো সেন্টেন্সের মেন ভার্ব, ঠিক আছে? ইউ হলো ভার্ব। আসলে হওয়া উচিত ছিল ইউ রাইট, তুমি লেখো। কিন্তু প্লিজ এমন একটি অ্যাডভার্ব, এটি মাঝে মাঝে সেন্টেন্সের শুরুতে চলে আসে। ইউ প্লিজ রাইট, তুমি দয়া করে লেখো। আসলে সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে, রাইট টু মি, আমার কাছে লেখো। এবার টু প্রিপজিশনের পরে আমরা শব্দ গোনা শুরু করলাম, গোনা শুরু করে মি গুনেই আমাদেরকে আবার প্রিপজিশন আসলো, বোধহয় গোনাটা স্টপ করে দিলাম। তাহলে প্রিপজিশনের পরে শব্দ গুনে একটা শব্দ পেয়েছি। যেমনটা বলছিলাম, আর্টিকেল এবং প্রিপজিশনের পর একটা শব্দ পেলে সেটি নাউন হয় বলেছে। কিন্তু প্রোনাউন বলছে নাউন যেখানে বসে প্রোনাউন ঠিক সেখানে বসতে পারে। আর মি যে একটি প্রোনাউন, কারণ সন্দেহ আছে নাকি? না স্যার। রাইট টু মি, আবার প্রিপজিশন চলে আসলো, আবার গোনা শুরু করতে চেয়েছি, কিন্তু আবার অ্যাড আর্টিকেল চলে এসেছে, কাজে আর গুনতে পারলাম না। আর্টিকেলের পরে গোনা শুরু করবো। দ্য অ্যাভাব অ্যাড্রেস, বলো আর্টিকেলের পরে কয়টা শব্দ? দুটি শব্দ। 2টা শব্দ। প্রথমটা কি, পরেরটা কি? প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। দ্বিতীয়টা নাও। তাহলে 40 বিসিএস এর এই কোশ্চেনটাই বলেছে, দেখো আমাদের কাছে এখানে অ্যাভাবটা কোন পার্টস অফ স্পিচ? এই যে অ্যাডজেক্টিভ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। আশা করি এগুলো তোমরা এখন পারবে। এবার দেখো, কিন্তু এখন সব শেখায়নি, ওয়েট ফর এ হোয়াইল, কারণ কিছু তো ব্যতিক্রম আছেই। শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 9। এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়।
রুবিনা খাতুন, হ্যাঁ, এবং সীমা পারভিন, তোমরা লেটে এসছো দুইজন। এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, বলো তো এই সেন্টেন্সের ভার্ব কোনটা? is Sir, is. ইজ হলো সেন্টেন্সের মেন ভার্ব। ভার্বের আগে সাবজেক্টে কয়টা শব্দ আছে? দুইটা। তাহলে প্রথমটা কি হবে? adjective Adjective। Adjective, তারপর ওটা বুঝতে নাউন। পারছো? তাহলে এভরিটা কি হবে এখানে? এই যে অ্যাডজেক্টিভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। adjective স্যার একইভাবে 8 নাম্বার দেখো, স্টিল ওয়াটার রানস ডিপ, স্থির পানি সাগরের গভীরের দিকে দৌড়ায়। যদি ধরতে পারো পরীক্ষার হলে, রানস হলো ভার্ব। তাহলে ভার্বের আগে সাবজেক্টে দুইটা শব্দ আছে, স্টিল ওয়াটার, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। এবার ভার্বের পরের শব্দটা বলতে হবে, দেখি ভার্বের পরের শব্দটা একজন বলবে আমাদেরকে, হ্যাঁ, তৃষা হাজরা, ঠিক আছে, এবং নূর হোসেন নড়াইল, তোমরা দুজন বলবে ভার্বের পরে যে শব্দটা আছে। এখন তার আর্টিকেল প্রিপোজিশন নেই, ডিপ আছে, স্টিল ওয়াটার রানস ডিপ। তোমাদেরকে বলতে হবে ডিপটা কোন পার্টস অফ স্পিচ। স্যার অবজেক্ট নেই আরেকবার। এটা হলো adverb ভার্ব। হবে। ভার্বের আগে সাবজেক্টে দুটো শব্দ, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। এগুলো বুঝে গেছো টেকনিক। ভার্বের পরে আছে অবজেক্ট। যদি অবজেক্ট হয় তাহলে নাউন, না হলে কি হবে? Adverb. adverb স্থির পানি সাগরের গভীরের দিকে দৌড়াই, কি দৌড়াই? স্থির পানি, এটা তো সাবজেক্ট। একটু মিউট করে নাও। অবজেক্ট না থাকার কারণে এটি অ্যাডভার্ব হয়েছে। তো আর্টিকেল প্রিপোজিশন যদি চলে আসতো তাহলে আর এই নিয়ম প্রযোজ্য ছিল না। ঠিক আছে, তাহলে সাধারণ রুলস গুলো আশা করি তোমরা বুঝে গেছো। এই যেটা বলবে সেটাই উত্তর করতে পারবে। সামিয়া বলো এটা দেখি, 9 নাম্বার, হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান, এই সেন্টেন্সের ভার্ব কোনটা এবং কোন টেন্সে লেখা? স্যার এটা পাস্ট টেন্সে লেখা ওয়াজ হলো আর মেন ভার্ব, ওয়াজ হলো এখানে মেন ওয়াজ ভার্ব। নেম আচ্ছা, ভার্বের পরে আর্টিকেল চলে এসেছে। আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে দেখো তো? স্যার তিনটা রাদার, ডিসএগ্রিয়েবল, ম্যান। ডিসেবল ম্যান তাহলে বলো তো প্রথমটা কি হবে? স্যার প্রথমটা হবে Adverb. অ্যাডভার্ব না আর্টিকেলের পরে তিনটে শব্দ, স্যার Adverb প্রথমটাই টা অ্যাডভার্ব, দ্বিতীয়টা তারপরটা অ্যাডজেক্টিভ আর adjective, তৃতীয়টা তারপরটা নাউন। অভিষেক দাস। আজকে প্রিয়ান্তি বসু অ্যাবসেন্ট মনে হচ্ছে নাকি? অভিষেক, তোমরা তো একসাথে এসছো দুইজন। অভিষেক দাসকে বুঝতে পারছো? এখানে আর্টিকেলের পরে শব্দ আছে তিনটা, কাজে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। বিসিএস জানতে চেয়েছে কোনটা, মাঝেরটাই, আন্ডারলাইন কৃত শব্দ, ডিসএগ্রিয়েবল। তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। আশা করি এই ছোট্ট বিষয়টা অল্প অল্প ধরা শিখেছো তোমরা। এবার ব্যতিক্রম যে বিষয়টা, ফোকাস না করলেই নয়। ব্যতিক্রম গুলো ফোকাস করবো আমাদের আজকের ক্লাসে। নিঃসন্দেহে আমি এখনো বেসিক শেখাচ্ছি, আমাদের টার্গেট এটা ছিল না প্রত্যেকটা পার্টস অফ স্পিচ তোমরা বলো, বরং আমার টার্গেট ছিল একটি ইংলিশ সেন্টেন্সকে তিনটে পার্টে ভাগ করতে পারো কিনা। সেই পার্টে ভাগ করতে যে বুঝতে পারছো সাবজেক্ট হিসেবে কারা থাকে এবং ভার্বের পরে কে বা কার অবস্থান। এই অবস্থানটার একটু কনসেপ্ট তোমরা পেয়েছো, যাদের অনেক প্রশ্ন উত্তর করতে পারবে। এবার আসো আমরা কিছু ভার্ব নিয়ে কথা বলি। এবার আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো এবং একই সাথে আমরা কমপ্লিমেন্ট নামের একটি শব্দ সম্পর্কে একটু ধারণা দেব। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি কে বলতে পারবে? স্যার পরিপূরক। পরিপূরক। ইংলিশ গ্রামারে আসলে কমপ্লিমেন্ট কোনটাকে বলে? লেখো, কমপ্লিমেন্ট বা পরিপূরক। আমি 3-4টা উদাহরণ দিই, তারপর নোটটা লিখে রাখো খাতায়। সাপোজ রহিম ইজ এ ডক্টর, কি লিখেছে বলো তো এই শব্দটা? কে বলতে পারবে? নাম শুনেছো? গাদ্দাফি, মোহাম্মদ গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন। গাদ্দাফি ওয়াজ আ প্রেসিডেন্ট। সাকিব ইজ এ ক্যাপ্টেন। একটু খেয়াল করো, এখানে কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে যেটাকে আমরা বি ভার্ব বলছি। কমপ্লিমেন্ট আসলে কোন শব্দ?
ইংলিশ গ্রামারে একটু পরে আমরা একটা প্যাটার্ন দেখবো যে যখন বি ভার্বটাই সেন্টেন্সের মেন ভার্ব হিসেবে বসবে তখন এদের পরে আসলে কার অবস্থান থাকে এই প্যাটার্নটা নিয়ে কথা বলবো। তবে আপাতত কমপ্লিমেন্টটা নিয়ে কথা বলছি। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক। পরিপূরক কাকে বলে শুনে নাও। বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের আগে এবং পরে অবস্থানরত দুটো শব্দ দ্বারা যদি একজন মাত্র ব্যক্তি বা একটি মাত্র বস্তুকে নির্দেশ করা হয় তখন একটিকে অপরটির কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। স্বাভাবিকভাবে বুঝতে পেরেছো রহিম ইজ এ ডক্টর, ডাক্তার আর রহিম একজন ব্যক্তি, এটা তো বুঝতে পারছো, এটা তো সন্দেহ নেই আশা করি। রহিম আর ডক্টর কি দুইজন নাকি একজন ব্যক্তি? একজন ব্যক্তি। ক্যাপ্টেন, যে সাকিব সেই তো ক্যাপ্টেন। মোহাম্মদ গাদ্দাফি ওয়াজ এ প্রেসিডেন্ট, একজন যে ছিল গাদ্দাফি সেই তো প্রেসিডেন্ট ছিল, লিবিয়ার প্রেসিডেন্ট। সাম্প্রতিককালে মারা গেছে ইরানের প্রেসিডেন্ট, নাম কি? ইব্রাহিম রাইসি। রাশি। রাইসি, ইব্রাহিম রাইসি, হ্যাঁ, ওয়াজ এ প্রেসিডেন্ট অফ ইরান। আচ্ছা, বাশার আল আসাদ এট প্রেজেন্ট ইজ এ কিং। কোথায়? সিরিয়ার প্রেসিডেন্টের নাম কি? বাশার আল আসাদ। তাহলে কমপ্লিমেন্ট শব্দটা লিখে রাখো। কমপ্লিমেন্টের ব্যবহার সাধারণত বিভার এম, ইজ, আর। মাঝে মাঝে আমি প্রশ্ন করব বিভার কতগুলো আছে একটু বলো। তখন যদিও বিভার বেসিক্যালি 8টা লেখা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি, বিং, বিন তোমরা 5টা বললেই হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের আগের এবং পরবর্তী শব্দ দুটি দ্বারা যদি একজন মাত্র ব্যক্তিকে নির্দেশ করা হয় তখন একটিকে অপরটির কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। সেখানে ডক্টর জাস্ট ইজ এ কমপ্লিমেন্ট অফ রহিম। কমপ্লিমেন্ট হিসেবে যে শব্দটা বসে তাকে নাউন বলা হয়। কমপ্লিমেন্ট হিসেবে যে শব্দ বসে তাকে নাউন বলে। যদি এই গ্রামার না জেনেও ছাত্র হিসেবে তোমরা বলে ফেলতে পারবে এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পর একটা মাত্র শব্দ, তা নাউন। আশা করি তোমরা পরীক্ষায় বলতে পারবে, স্ট্রাকচার দেখে বলে ফেলতে পারবে। আমি আবার বলছি কমপ্লিমেন্ট কোনটাকে বলে বলো? বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের হ্যাঁ পূর্ববর্তী এবং পরবর্তী শব্দ দুটি দ্বারা যদি একজন ব্যক্তিকে নির্দেশ করা হয় তখন একটিকে অপরটির কমপ্লিমেন্ট বলে। সাধারণত বিভার্বের পরের অবজেক্ট যদি সাবজেক্টকে নির্দেশ করে, হ্যাঁ, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টের কমপ্লিমেন্ট বা পরিপূরক বলা হয়। কে কিভাবে লিখছো আমি জানি না, শুধু এই কথাটা লিখে রাখো। বিভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের পূর্বের এবং পরবর্তী শব্দ দুটি দ্বারা যদি একজন ব্যক্তি বা একটি বস্তু বা একই ধারণাকে নির্দেশ করে তখন একটিকে অপরটির কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। আর কমপ্লিমেন্টে যে বসে আছে তা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ইজ ইট ক্লিয়ার? কমপ্লিমেন্টটা বুঝতে পারছো সবাই? জি স্যার। এবার আসো কিছু জি ব্যতিক্রম স্যার। ভার্ব নিয়ে একটু কথা বলি। এতক্ষণ তো অনেক কথা বললাম যে ভার্বের পরে আসলে কারা থাকে। সবাই চোখ বন্ধ করে বলেছো ভার্বের পরের শব্দটা অবজেক্ট হলে নাউন হয় আর না হলে অ্যাডভার্ব হয়। হ্যাঁ, এটা হলো স্বাভাবিক কথা, 99% ক্ষেত্রে সত্য কথা। কিন্তু যারা কোনো নিয়ম মানে না এগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। ব্যতিক্রম শব্দ বলে একটি টাইটেল আমি শেখাচ্ছি, লিঙ্কিং ভার্ব। এই ভার্বটা আলাদা করে ইউনিট টু মেমোরাইজ, তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা আমরা ব্যতিক্রম বলছি। বি ভার্ব, বাসার হোমওয়ার্ক দিচ্ছি, সকল লিঙ্কিং ভার্ব মুখস্থ করে আসবে। লিঙ্কিং বি ভার্ব, সকল বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এছাড়া বিকাম আছে। ফিল মানে অনুভব করা। কিছু ব্যতিক্রম ভার্ব আছে, এরা আসলে কাকে ফলো করে? ফিল, অ্যাপিয়ার। অ্যাপিয়ার শব্দের অর্থ হলো দৃষ্টিগোচর হওয়া। লুক, স্মেল এগুলো মুখস্থ থাকতে হবে, এরা কোনো নিয়ম মানবে না। স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন। বাংলা অর্থ জানো না কোনটা? লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, বিকাম, ফিল, অ্যাপিয়ার, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন। আরেকটি শব্দ মাঝে মাঝে আসতে দেখা যায়, এস ডবল ই এম, সিম মানে মনে হওয়া, মনে করা। এস ডবল ই এম,
এই যে লিঙ্কিং ভার্ব, আমরা এতক্ষণ বলছিলাম ফাইনাইট ভার্বের কথা বলছিলাম। সকল ফাইনাইট ভার্বের ধর্মই হলো এদের পরে অবজেক্ট থাকলে নাউন, না থাকলে অ্যাডভার্ব, এটি নিয়ে কথা বলেছি। আর ব্যতিক্রম ভার্বগুলোর নাম হলো লিঙ্কিং ভার্ব। এটা কেন ব্যতিক্রম? কারণ নোট দিয়ে লিখে রাখো, নোট, লিঙ্কিং ভার্বের ধর্ম হলো এদের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। আমি বলবো, তোমরা লেখো, লিঙ্কিং ভার্বের ধর্ম হলো লিঙ্কিং ভার্ব এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। ইংলিশে লিঙ্কিং ভার্ব ইজ অলওয়েজ ফলোড বাই দ্য অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের ধর্মই হলো এদের পরে তারা অ্যাডজেক্টিভকে অনুসরণ করে। বাংলায় দেখো, লিঙ্কিং ভার্বের ধর্ম হলো এদের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু যখন দুটি শব্দ হয় লিঙ্কিং ভার্বের পরে, কিন্তু লেখো, কিন্তু যখন লিঙ্কিং ভার্বের পরে দুটি শব্দ হয় তখন সাধারণত প্রথমটি অ্যাডভার্ব হয়, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ হয়। একটা উদাহরণ দিন। লিঙ্কিং ভার্বের পরে সর্বদাই অ্যাডজেক্টিভ বসবে, এটাই নিয়ম। কিন্তু যদি দুটি শব্দ হয়, প্রথমটা অ্যাডভার্ব হয়, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হয়। উদাহরণ দেখো, সে ফিলস, সে অনুভব করে। পরীক্ষায় পড়েছে অ্যাংরি, রাগান্বিত অনুভব করে। জানতে চাওয়া হয়েছে এটি কোন পার্টস অফ স্পিচ। তুমি কি করেছো? তোমাকে স্যার শিখিয়েছিল ভার্বের পরে অবজেক্ট হলে নাউন, না হলে অ্যাডভার্ব। কাজেই সে অনুভব করে রাগান্বিত। কি অনুভব করে? তুমি উত্তর পেয়েছো রাগান্বিত অনুভব করে, অবজেক্ট মনে করে নাউন উত্তর করে চলে এসেছে। অথচ আমরা বলতে চাচ্ছি যে রুলসের কথা আমি বলেছি, লক্ষ লক্ষ ভার্ব আছে, সকল ভার্বের ক্ষেত্রে সেটি প্রযোজ্য। ব্যতিক্রম হলো বা ব্যতিক্রম অনলি লিঙ্কিং ভার্ব, এরা কোনো নিয়ম মানবে না। এগুলো আলাদা করেই তোমাকে শিখতে হবে। এদের ধর্মই হলো এদের পরে যে শব্দটা আছে সেটি হলো অ্যাডজেক্টিভ। তবে এই সকল কোনো নিয়মই চলবে না যদি আর্টিকেল আর প্রিপজিশন চলে আসে। আবার দেখো, আমি বললাম দ্য ফুড ওয়াজ সো ডিলিশিয়াস। ডিএলই হবে, CIOUS নাকি? ডিলিশিয়াস বানানটা ঠিক আছে? সব তো জুনিয়র স্টুডেন্ট, হ্যাঁ? দ্য ফুড ওয়াজ সো ডিলিশিয়াস। বলো সামিউল, এখানে সোটা কোন ভার্ব? adverb. এই সোটা ওয়াজটা কোন ভার্ব? Oh, was a linking verb. লিঙ্কিং ভার্ব। এটা কি আগের নিয়মে ভাবা যাবে? এদের পরে একটা শব্দ হলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। দুইটা শব্দ হলে কি হবে? প্রথমটা অ্যাডভার্ব The social adverb, sir. আর দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। This is adjective. তাহলে কিছুটা ধারণা পেয়েছো, এগুলো লিঙ্কিং ভার্ব, এটা মুখস্থ করে আসবে। পরের ক্লাসে এদের পরে আরো কিছু উদাহরণ দেখাবো, এবং আমরা মূলত তোমাদেরকে যেটি শেখাতে চাই পরবর্তী ক্লাস থেকে আমাদের টার্গেট হবে আইডেন্টিফিকেশন অফ ভার্ব ফ্রম দ্য পার্টিকুলার সেন্টেন্স, এবং টেন্সটা আমাদেরকে বুঝতে হবে। এই দুটো বিষয় যদি আমি বুঝি, তাহলে আমি গ্রামার শুরু করলে, গ্রামারের রুলস পড়ানো শুরু করলে তোমরা ধরতে পারবে এবং নিঃসন্দেহে ভালো করবে। সেই কারণে তোমাদের যেটি করতে হবে, আমি কি দেখাচ্ছি দেখো, বাসায় যে হোমওয়ার্কটা দিয়েছি, লিস্ট অফ ইম্পর্টেন্ট ভার্ব, আমরা একটা লেকচার শিট দিয়েছি না তোমাদেরকে, লিস্ট অফ ইম্পর্টেন্ট ভার্ব। আমাদের অফলাইনে একটি নতুন ব্যাচ চালু হয়েছে, তোমরা দেখছো সেখানে এই যে ভার্ব গুলো দিয়েছি, আমি অসংখ্য সেন্টেন্স পরের ক্লাসে লিখে তোমাদেরকে দেখাবো। যে সকল ছাত্র এই ভার্ব গুলো স্টাডি করেছে তারাই সেন্টেন্স পড়ে বলে দিতে পারবে এটি ভার্ব। হ্যাঁ, যেমন দেখো এখানে লিড মানে সীসা লিখেছে, এটি ভুল লেখা হয়েছে, ছাত্র আসলে তো ওটা এমন ভাবে লিখেছে, ওটা হ্যাঁ ঠিক আছে। লিড বলতে এখানে নেতৃত্ব দেওয়া। হ্যাঁ, এটি ভার্ব। ভার্ব দেওয়ার অর্থ কখনো এভাবে হয় না, নেতৃত্ব দেওয়া হবে বাংলা অর্থ। লিপ মানে লাভ দেওয়া বা লাফানো হতে পারে, ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ভার্ব। স্লিপ মানে ঘুম না, ঘুমানো। হ্যাঁ, লাভ মানে হাসি। স্যার রানটা ভুল আছে। ওটা বলো, ভুল দু একটা থাকতে পারে, আমি বলেছি, তোমরা তো জানো। রান কি ভুল আছে রানে, বলো। স্যার রান হবে, মানে প্রথমটা হবে RAN, তারপর RUN, তারপর RAN, কিন্তু ওইখানে ভুল দেওয়া। মানে এই সিম্পল RUN রানই হবে তো, এসটা থাকবে না, এই তো।
না স্যার past এ V1 এটা V1 স্যার V3 পার্টটা ভুল আছে। V1টা এস যুক্ত করে ভুল করে ফেলছে, কিন্তু ওটা ও লিখেছে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে সবগুলোর সাথে সে যোগ করে দেখিয়েছে, ঠিক আছে। আমি আবারও বলছি, তোমাকে রানটা আমি ক্লিয়ার করি। রান যেটি লেখা আছে এটি মেন ভার্ব V1, আর যেটি সে এস স্যার যুক্ত করেছে, ও আমি স্ক্রিন শেয়ার করি নাই নাকি? না স্যার এই কারণে আমি কি বলছি তোমরা বুঝতে পারছো না। একটু দেখো, এক্ষেত্রে রান যেটা সে লিখেছে, এই রানের কথা বলছো সামিয়া? রান এটি হলো মেন ভার্ব। স্যার আমি V2 পার্টের কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, ওয়েট ফর হোয়াইল। এর প্রেজেন্ট টেন্স হলো আর ইউ এন এস, রানস। আর V2 হলো কি হবে বলো, তুমি বলো। রান হবে নাকি? আর V3 আবারও রান হবে। জি এটা স্যার। এইখানে ভুল লেখা আছে, কথা সত্য। ধন্যবাদ, ভুলটা আইডেন্টিফাই করেছে। V3ও আমরা জানি রান 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 হবে, ঠিক আছে। সো এই মিস্টেকটা হয়েছে। সো তোমাদের হোমওয়ার্ক যেটি দিচ্ছি, কিভাবে পরের ক্লাসটা হবে ভালো করে বুঝে নাও। এখানে অসংখ্য ভার্ব আছে, কোন ভার্বকে ব্যবহার করে এই পর্যন্ত বিসিএস এ প্রশ্ন হয়েছে, প্রাইমারিতে প্রশ্ন হয়েছে, পাশে লেখা আছে রেফারেন্স দিয়ে। মানে বিসিএস এর প্রশ্ন যেভাবেই পড়ুক, গ্রামার হোক, সেন্টেন্স কারেকশন হোক, যে কোনো সেন্টেন্সে বিসিএস প্রশ্নকর্তা যখনই করেছে, কোন ভার্বটাকে সে ব্যবহার করেছে সেই ভার্বটা আমরা আইডেন্টিফাই করেছি, করে আমরা সেই ভার্বগুলোকে তোমাদের লিখে দিয়েছি, সো দ্যাট তোমরা ইম্পর্টেন্ট ভার্ব সম্পর্কে ধারণা পাও। এবার আমার যে কাজটা হবে, আমি এখান থেকে 100টা সেন্টেন্স লিখবো, তোমাদেরকে একজন করে ধরবো, তোমাদেরকে বলতে হবে ওই সেন্টেন্সে ভার্ব কোনটা আছে, ঠিক আছে, এবং বাক্যটি কোন টেন্সে লেখা। এই দুটো বিষয় যখন জানতে পারবে, তখন ইংলিশটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এটা তোমার জন্য কঠিনই থাকবে না ইনশাল্লাহ। প্রাইমারিতে কোন ভার্ব ইউজ করা হয়েছে, ব্যাংকের প্রশ্ন কোন ভার্বগুলো ব্যবহার করা হয়েছে। আশা করি শীটটা তোমাদেরকে দিয়েছি। এমন কি কেউ আসো যে লেকচার শীটটা পাওনি তোমরা টোটালি? এনিবডি এলস?